আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আজকে খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে আসলাম, যে ক্লাসটিতে আমরা এসএসসি 26 ব্যাচকে কেন্দ্র করে যারা এই উচ্চতর গণিতের স্টুডেন্ট আছেন, মানে যারা সায়েন্স নিয়ে উচ্চতর গণিত নিচ্ছেন, আপনাদের কিন্তু সপ্তম অধ্যায়, মানে একটা অধ্যায় আছে আপনাদের অসীম ধারা নাম। এই অসীম ধারা নামের একটা অধ্যায় আছে আপনাদের, যে অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যত প্রকার আপনার এমসিকিউ আসছে এগুলো আজকে টাইপ ভিত্তিক সমাধান করাবো। মানে যে কয়টা টাইপ পড়লে আপনার মাত্র 3টা বা 4টা টাইপ, এরকম 3-4টা টাইপ পড়লেই আপনার যে কোনো প্রশ্ন, মানে যে কোনো এমসিকিউ এই অধ্যায়ের আপনি সলভ করতে পারবেন 1 সেকেন্ডে। আপনি যদি বলেন আমি 1 সেকেন্ডে সমাধান করব, তাও করতে পারবেন। এত সুন্দর সুন্দর ট্রিক্স আজকে আপনাদেরকে দেখাবো। তো এই বিষয়গুলো আসলে, আর যারা এই অধ্যায়টা খুব ভালোভাবে পারতে চান তাদের কিন্তু অবশ্যই, যদি ওইটা পড়ার থাকলে আর কি ভালো হয়, তবে আপনাদের একটু সমস্যা হয়েছে। জিনিসটা কি, আপনাদের যে জেনারেল ম্যাথের যে অধ্যায়টা আছে, একটা অধ্যায় আছে 13 নম্বর অধ্যায় সসীম ধারা। এই সসীম ধারা অধ্যায়ের সাথে কিন্তু অনেক রিলেটেড এই অধ্যায়টা। এই অধ্যায়টা অনেক রিলেটেড। ওই অধ্যায়ে যেমন সমান্তর ধারা, গুণোত্তর ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে, পদ সংখ্যা নির্ণয়, পদ সংখ্যার সবগুলোর সমষ্টি নির্ণয়, এই বিষয়গুলো কিন্তু আসলে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে, বাট ওই অধ্যায়টা কিন্তু আপনাদের সিলেবাসে নাই। যাই হোক, এখন কি আর করার, যেহেতু ওনারা সিলেবাসে দেন আমাদের এভাবে কভার করতে হবে। তবে ওই অধ্যায়টা পড়া থাকলে আর কি একটু মানে সহজ হইতো, আপনাদের ক্লাসটা করতে একটু ভালো লাগতো। যাই হোক, আমরা ক্লাস স্টার্ট করব। আমরা টাইপ 1 এর যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, আমাকে একটা দশমিকে একটা মান দিবে। যেমন আমাকে দিলে হচ্ছে 0.45, 5 এর উপর আমার একটা চিহ্ন দিবে, মানে উপরে একটা আমার ফোঁটা দিবে। উপরে আমার একটা ফোঁটা দিবে, এটার নাম হচ্ছে আমার পৈনপুনিক। উপরে যে চিহ্ন, মানে একটা ফোঁটার মতো দশমিকের মতো যে চিহ্নটা উপরে দিবে, এটাকে বলা হবে পৈনপুনিক। আর এখানে তো এটা দশমিক নির্দেশ করতেছে। তো এরকম আমাকে দিয়ে দিবে, দিয়ে বলবে যে কি করো, এটাকে হচ্ছে তুমি আংশিক ভগ্নাংশ, মানে এটাকে তুমি একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করো। যেমন আমরা চাইলে কিন্তু 3.33, মানে 3 এরকম দিতে পারি, যেটা আসলে আমাদের, আমরা এটা জানি যে 10/3 আসবে। 10কে 3টা খণ্ড করলে আমার 3.333333 এরকম চলে। আর পৌনপুনিক মানে কি? পৌনপুনিক মানে হচ্ছে, পৌনপুনিক মানে বোঝায় যে 0.4 এর পর আমার এই 5 এর উপরে পৌনপুনিক আছে, তার মানে 5 আমার বারবার আসবে, 5 আমার বারবার এভাবে চলবে। তো এরকম একটা জিনিস, আমাকে এটাকে একটা ভগ্নাংশের মাধ্যমে আমার রূপ দিতে হবে। আর এটা আমাদের কত নাম্বার টাইপ? এটা হচ্ছে আমার 1 নম্বর টাইপ। এটা আমার হচ্ছে যেরকম একটা ভগ্নাংশের মাধ্যমে আমাকে প্রকাশ করা। তাহলে সেটা আমি কিভাবে করব? আমি প্রথমে হচ্ছে দশমিক বাদ দিব এবং পৌনপুনিক বাদ দিব। তাহলে কি আমার আগের শূন্যের প্রয়োজন পড়ে? আগের শূন্যের প্রয়োজন পড়ে না। তাহলে আগের শূন্য বাদ দিলাম। তাহলে কত রইল এখন? 45 রইল। তাহলে আমি এখানে এই 45 থেকে, যার উপর পৌনপুনিক আছে, কার উপর পৌনপুনিক আছে? 5 এর উপরে। এখানে কিন্তু আমার 0 পয়েন্ট, এই যে এখানে 5 এর উপরে আমার পৌনপুনিক ছিল, যার উপর পৌনপুনিক থাকবে সেটা আমি বাদ দিব। আর নিচে হচ্ছে আমার দশমিকের পরে যে কয়টা সংখ্যার উপর পৌনপুনিক থাকবে, এখানে মাত্র একটা সংখ্যাই আছে 5, যার উপর পৌনপুনিক একটা সংখ্যার, মানে যে কয়টা সংখ্যার উপর আমার পৌনপুনিক থাকবে ওই কয়টা 9 দিব। আর যে কয়টার উপর পৌনপুনিক থাকবে না ওই কয়টা শূন্য দিব নিচে। এটা হচ্ছে নিচের কাজ। তাহলে উপরে হচ্ছে আমার
45 থেকে 5 বাদ দিলে হয় 40 ডিভাইডেড বাই 90। তার মানে আমার আসলে হচ্ছে 4/9। 4 কে আমাকে 9টা খণ্ড করতে হবে। তো 4 কে যদি আপনি 9টা খণ্ড করেন, মানে 4/9, আপনি যদি ক্যালকুলেটরে ইনপুট দেন যে 4/9, তাহলে আপনার এই যে এরকম একটা রেজাল্ট আসবে। তাহলে আমরা এটা কিভাবে 10/3 পাইলাম দেখেন, আমরা যদি একটু খেয়াল করি এখানে 10/3 কিভাবে আসে। এটা হচ্ছে আমাদের পৌনঃপুনিক বাদ দিব এবং দশমিক বাদ দিব, তাহলে কত পাওয়া গেল আমাদের 33। আচ্ছা 33 থেকে আমাদের দশমিকের পরে আমার কি আছে, দশমিকের পরে যার উপর আমার পৌনঃপুনিকটা আছে সেটা আমি বাদ দিব, তাহলে এখানে 3 আছে, আমি 3 বাদ দিব। আর নিচে হচ্ছে, নিচে আমি কি করব, একটার উপর পৌনঃপুনিক আছে, তার মানে আমি একটা 9 দিব। দশমিকের পরে কোনো পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা আছে, আমার তো কোনো সংখ্যা নাই, তাহলে আমার কোনো কিছু প্রয়োজন নাই। এবার আমি 33 থেকে 3 বাদ দিলে হবে 10, আর নিচে হচ্ছে আমার 9 থাকবে। যাই হোক, আমার মনে হয় একটু মিস্টেক হয়েছে। এখানে 33 থেকে আমার এখানে এই 3 বাদ দিই, তাহলে এখানে হয় 30 হয়। এখানে আমি 10 দিচ্ছি কেন, এখানে 30 হয়। 30/9 যে কথা, 10/3 কিন্তু আমার একই কথাই। তাহলে এইভাবে কিন্তু আমি অ্যান্সারটা নিয়ে আসতে পারলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম যে কোনো একটা সংখ্যা যদি আমাকে দেয়, মানে একটা পৌনঃপুনিক যুক্ত একটা সংখ্যা যদি আমাকে দেয় দশমিকের, তাহলে সেটাকে কিভাবে আমরা একটা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেটা আমরা শিখলাম। তো আমি এখন দেখি যে এরকম দু একটা প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় হয়তো বা আসছে, এগুলো আমরা একটু সলভ করব। তাহলে আমরা একটু দেখি যে আসলে এই টাইপ থেকে কি কি প্রশ্ন আসছে। হ্যাঁ, এখানে আসছে হচ্ছে 0.15, 1 এবং 5 এই দুইটার উপরে পৌনঃপুনিক আছে। তো এটা আমার আসলে আসছে হচ্ছে আমাদের দাখিল পরীক্ষাটা, মানে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষাটা হয়, এই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, দাখিল পরীক্ষা, এটার মধ্যে 2020 সালে যে পরীক্ষাটা হয়েছে, ওই বছর আমার এই এমসিকিউটা এখানে দিছিল, মানে এই সংখ্যাটা দিছে, বলছে এটাকে মূলদীয় ভগ্নাংশ, মানে এটাকে একটা ভগ্নাংশে রূপ দিলে অ্যানসারটা কত হবে। তাহলে পৌনঃপুনিক সবগুলা বাদ, দশমিক বাদ, কত থাকে আমাদের 15। 15 থেকে বাদ যাবে হচ্ছে এখানে আমাদের কি 15 থেকে পৌনঃপুনিক ছাড়া আমার কোন সংখ্যা আছে, পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নাই। পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো থাকে দশমিকের পরে ওটা আমরা বাদ দেই। তো এখানে আমরা 0 বাদ দিলাম। আর নিচে হচ্ছে যে কয়টা সংখ্যার উপর আমার পৌনঃপুনিক থাকবে, দুইটা সংখ্যার উপর এখানে পৌনঃপুনিক আছে, 1 এবং 5, এখানে দুইটা 9। আর পৌনঃপুনিক ছাড়া আমার কোনো সংখ্যা আছে নাই, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 15 ডিভাইডেড বাই 99, তাহলে আমার উপর নিচে আমার 3 দ্বারা কাটা যায়, 5 ডিভাইডেড বাই 33। আমি সর্বলাস্ট আপনাদেরকে এই নিয়মটা আমি একটু রিভিউ করি, যাতে কারো একটু সমস্যা যদি থাকে, এখন আপনারা মানে বুঝতে পারেন নাই সেই জিনিসটা কিন্তু এখন কভার হয়ে যাবে। কি রকম দেখেন, এটা আমার आंसर 5 ডিভাইডেড বাই 33, এটা আমার মিলছে। এখন আমি দেখি যে আরো দুই একটা এমসিকিউ এরকম আছে কিনা, তাহলে আপনাদেরকে একটু দেখাই। এরকম যে কোনো টাইপ, এটা যদি আপনারা একটু খেয়াল না করেন, দু একদিন পরে কিন্তু ভুলে যাবেন। এই নিয়মটা অনেকজন একটু মানে করে ফেলায়, গোলমাল বাজায় ফেলায়, তখন আর সমাধান করতে পারে না এই নিয়মে। এগুলা ক্যালকুলেটর দিয়েও করা যায়, যার এই নিয়মটা মনে থাকে না তার অপশনে, যেমন এই যে এখানে 0.15 পৌনঃপুনিক ছিল, তার মানে কি 15 15 15 15, মানে এভাবে আসবে বারবার।
জিরো পয়েন্টের পরে 0.15151515 মানে যার উপর পরিপূরক থাকবে ওটা কিন্তু বারবার আসবে। তাহলে সে যদি এখন ক্যালকুলেটরে চাপ দেয়, যেমন আমার ক নাম্বার এখানে অপশন ছিল 500/33, 500/33 এটা একবার একটু দিয়ে দেখলো, মানে ক্যালকুলেটরে ইনপুট দিলেই কিন্তু পাওয়া যাবে। এরপরে 5/33, 3/20, এরপর হচ্ছে আপনার 1/600। তা যাই হোক, এই বিষয়গুলো যদি ওনারা মানে আপনারা যদি একটু ক্যালকুলেটরে ইনপুট দেন তাহলে কিন্তু আসবে। যারা এই নিয়মটা একটু কম বুঝতেছেন বা এখনো বুঝতে পারতেছেন না তাদের জন্য এই ট্রিকটা। দেখি আরো দুই একটা ম্যাচ এরকম আসছে কিনা। তাহলে আপনাদের জন্য আর একটু সহজ হয়তো, আরো দুই একটা দেখাইতে পারতাম। হ্যাঁ, 0.15, এবার ওয়ানের উপরে শুধু পৌনঃপুনিক আছে, ওয়ানের উপরে শুধু কি আছে, পৌনঃপুনিক। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা কি বলছিলাম যে আমরা পৌনঃপুনিক বাদ দিব, দশমিক বাদ দিব। তাহলে এখানে কত থাকবে? 15। এই 15 থেকে পৌনঃপুনিক নাই এরকম সংখ্যা আমার কোনটা? 1 আছে। মানে দশমিকের পরে পৌনঃপুনিক সংখ্যা বাদ দিলে যেটা থাকে ওইটা আমি বাদ দিব। আর নিচে হচ্ছে উপরে যে আমার পৌনঃপুনিকটা আসছিল, এই পৌনঃপুনিকটা আমার একটা সংখ্যার উপর আসছিল, তার মানে একটা 9, আর একটা সংখ্যার উপর আমার পৌনঃপুনিক ছিল না, এই কারণে একটা 0। তাহলে 15/90, আমি যদি 15 থেকে এক বাদ দেবো 14, 14/90, এটা আমার হয় যাচ্ছে 7/45, 7/45 আমাদের কিন্তু এটা অ্যান্সার মিলছে। তো যাই হোক, আমি তো একটু আগেও আপনাদেরকে বললাম যে আপনি অপশনে যে এরকম 4টা ভগ্নাংশ পাবেন, আমি প্রত্যেকটা ক্যালকুলেটর ইনপুট দিবেন। সাপোজ 7/45 এটা যখন আপনি ইনপুট দিলেন তখন কিন্তু আপনার যে এরকম একটা মান আসবে 0.155555, মানে 5 বারবার থাকবে ওইখানে। তার মানে ওইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটার জন্য আসছে? 7/45 এর জন্য আসছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। যাই হোক, আপনারা এরকম পারবেন। এখন আমরা টাইপ 2 এ চলে যাই। টাইপ 2 আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে এনতম পথ নির্ণয়। টাইপ 2 আমি যে জিনিসটা রাখছি সেটা হচ্ছে আমাদের এনতম পথ নির্ণয়। মানে একটা ধারা দিবে আপনার, এই ধারাটা আপনার গুণোত্তর ধারা হতে পারে, বিশেষ করে আমাদের গুণোত্তর ধারাটাই বেশি থাকে, কোনো কারণে হঠাৎ একটু সমান্তর ধারাও থাকতে পারে। তাহলে সেটা যেমন আপনাদের চাইতে পারে হচ্ছে সাধারণ অনুপাতটা কত বা এনতম পদ কত, এই বিষয়গুলো আমাদের চাইতে পারে। তো সেই বিষয়গুলো আপনারা এখন আপনাদেরকে আমি একটু দেখাই। এই জিনিসগুলো অতি সহজে সমাধান করা যায়। যেমন এখানে হচ্ছে 2 প্লাস 2/3 প্লাস 2/9 প্লাস ডট 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 এরকম দেওয়া আসছিল। এরকম দেওয়ার পর তারা বলছে যে এই যে ধারাটা, এটার প্রথম পদ হচ্ছে 2। এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি এটার প্রথম পদ কত? 2। দ্বিতীয় পদ কত? 2/3। তৃতীয় পদ হচ্ছে 2/9। এইরকম ভাবে কিন্তু ধারাটা চলতেছে। তাহলে আমি যদি বলি যে এখানে যারা প্রশ্নটা করছে তারা বলছে যে এই যে ধারাটা, এই ধারাটার 8 নাম্বার পদটা কত? কত নাম্বার পদ? 8 নম্বর পদটা কত? তো এরকম 8 নাম্বার পদ, 10 নাম্বার পদ বা 15 নাম্বার পদ, যে কোনো প্রকার পদ আপনার চাইতে পারে যে এত নাম্বার পদটা কত হবে। তো এরকম বিষয়গুলা বা সাধারণ, এটা বের করার জন্য আগে আমার বের করতে হবে সাধারণ অনুপাতটা কি,
সেটা আমরা কিভাবে বের করতে পারি। এটা হচ্ছে আমাদের টাইপ 2। তো এই বিষয়গুলো আমাদের করার জন্য প্রথমে আমরা যে জিনিসটা করব, দেখেন এখানে 2, এখানে 2 থেকে এটা 3 মানে 3 দ্বারা প্রথম পদকে 3 দ্বারা ভাগ করা হয়েছে। 3 দ্বারা ভাগ করা যে কথা 1/3 দ্বারা গুণ করা। আমি যদি 2 কে যদি 1/3 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু আমি এটা পাই। আবার এই 2/3 এর সাথে যদি আমি আবার 1/3 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমি 1/9 পাই। তাহলে আপনারা একটু জিনিস খেয়াল করেন, আমি একটা পদ থেকে তার পরবর্তী পদ পাওয়ার জন্য আমি বারবার 1/3 দ্বারা কিন্তু আমি গুণ করতেছি। কি দ্বারা গুণ করতেছি? 1/3 যে জিনিসটা আছে সেই 1/3 দ্বারা আমি বারবার গুণ করতেছি। এখন যে জিনিস দ্বারা আমি গুণন করে আমি পরবর্তী পদ পাইতেছি, যে জিনিসটা গুণ করে আমি পরবর্তী পদ পাইতেছি সেটাকে বলা হয়, মানে আমার যদি পরস্পর গুণ করে যদি আমরা পাই তাহলে গুণোত্তর ধারা হয়। এটাকে বলা হয় গুণোত্তর ধারা। আর এই গুণোত্তর ধারা যে জিনিসটা আমি গুণ করতেছি সেটাকে বলা হয় আর আর অথবা এটাকে বলা হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কত আমার এখানে 1/3। আর প্রথম পদ আমার এ ছিল হচ্ছে 2। এবার আমি 8 নাম্বার পদ বের করব। 8 নাম্বার পদ হচ্ছে এ আর 8 - 1। এটা হচ্ছে আমার গুণোত্তর ধারার ফর্মুলা, গুণোত্তর ধারার এনতম পদ। এটা যেহেতু আমি বুঝতেছি যে এটা হচ্ছে আমার একটা গুণোত্তর ধারা, তো এই গুণোত্তর ধারাটার এনতম পদের ফর্মুলা হচ্ছে এ আর n - 1। এটা আপনারা একটু মনে রাখবেন। গুণোত্তর ধারার এনতম পদের ফর্মুলা হচ্ছে এ আর টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে 8 নম্বর পদ এ আর টু দি পাওয়ার হচ্ছে 8 - 1, মানে এর মান হচ্ছে 2, আর এর মান 1/3, এটার 1/3, এটার পাওয়ার হচ্ছে 7, মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 7। 2 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 7, এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 8 নম্বর পদ। তাহলে 8 নম্বর পদ আমি কত পাইলাম? 2 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার 7। তাহলে আমরা আরো যে একটা দেখি, একটু জিনিসটা সহজ করে দিই। যাই হোক, অবশেষে আমরা সক্ষম হয়েছি। তো বলছে যে এখানে আপনাদের একটু সহজ করে দিছে। সহজটা কি? যে একটি গুণোত্তর ধারার এনতম পদ দেওয়া আছে হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এনতম পদ হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এনতম পদ হচ্ছে এটা। তাহলে এটার 3 নাম্বার পদটা কত? আসলে আমি যে ম্যাথগুলাই আপনাদেরকে দেখাইতাছি প্রত্যেকটা ম্যাথই কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো বছর অবশ্যই আসছে। তবে আমি যে কটা টাইপ দেখাইতাছি এর বাইরে একটা প্রশ্ন আপনাদের আসবে না। প্রথমে কি দেখাইছি যে একটা ভগ্নাংশ মানে দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে রূপ দিতে হয় সেটা। দ্বিতীয়ত হচ্ছে যে পদ সংখ্যা নির্ণয়, যে n তম পদ কত বা 5তম পদ কত, 10তম পদ কত, এগুলা। 3তম পদ যখন বলছে তাহলে এর মান আমি 3 বসাবো। 3 ইন্টু 3 যোগ 1, তাহলে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের আসছে হচ্ছে 6। কত আসলো আমাদের? 6 আসলো। তাহলে 3 নাম্বার পদ হচ্ছে আমার 6। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। তাহলে আমাদের যে কোনো একটা ধারার দিক, আমি প্রথম পদ যেটা দেওয়া থাকবে এটা আছে,
আর দ্বিতীয় আমরা যদি ওই আমি যেভাবে বের করলাম ওইভাবে অনেকজনের কঠিন মনে হতে পারে, আপনারা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করবেন। দ্বিতীয় পদ যেটা থাকবে ওইটা ভাগ হচ্ছে প্রথম পদ, যে মানটা আসবে সেটাই হবে আমাদের আর এর মান। এই আর এর মান যখন আমি পাইলাম, আর এর মান হচ্ছে সর্বপ্রথম যে পদটা থাকবে ওটা হচ্ছে প্রথম পদ, তাহলে আমি শুধু n তম পদ a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস ওয়ান, a ইন্টু আর এর পাওয়ার n মাইনাস ওয়ান, এই ফর্মুলা ইউজ করে আমি যে কোনো পদ আমি নির্ণয় করতে পারবো। আর মনে হয় না যে আরো কোনো এমসিকিউ দেখানো লাগবে, আপনারা এখন পারবেন। তাহলে আমি টাইপ 3 এ যাই। টাইপ 3 আমরা কি পড়তে পারি? টাইপ 3 আমরা সমষ্টি অথবা অসীমতক সমষ্টি, যে বিষয়টা অসীমতক সমষ্টি এটার মানে কি, এটা আমাকে হয়তো অনেকজনে জিজ্ঞেস করতে পারেন, তো আমার কি জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আমি আগেই আনসার দিয়ে দিতেছি। অসীমতক সমষ্টি হচ্ছে ওই যে আমরা বলি যে কার অসীমতক সমষ্টি থাকবে, মানে অসীমতক সমষ্টি আছে কি নাই, সেটা কিন্তু আমরা দেখার জন্য আমাদের আর এর মানটা, আমার আর এর মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি দেখাইলাম। যে কোনো পদকে তার আগের পদ দিয়ে আমি ভাগ করব। 2 নাম্বার পদ ভাগ হচ্ছে 1 নাম্বার পদ, অথবা 3 নাম্বার পদ ভাগ 2 নাম্বার পদ। প্রথম পদ ভাগ তার আগের পদ কোনটা আছে? নাই, প্রথম পদ বাদ দিতে হবে, মানে প্রথম পদকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। মিনিমাম মানে পরবর্তী একটা পদ আছে, এবং মানে যার আগে অবশ্যই একটা পদ আছে, মানে যে পদের আগে অবশ্যই একটা পদ আছে, এরকম একটা পদ ভাগ হচ্ছে তার আগের পদ, এরকম। তো সেখান থেকে আমার আর এর মানটা যদি আমার 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে যদি ছোট হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। আর যদি 1 এর সমান হয় বা 1 এর থেকে বড় হয় সেক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকবে না। কেন থাকবে না সেটা আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করব আজকে, আপনারা শুধু দেখতে থাকেন। তাহলে আমি সাপোজ একটা ধারা আপনাদেরকে দেখাই। ধারাটা হচ্ছে যে এরকম 1/4 প্লাস 1/4 স্কয়ার এখন এই যে ধারাটা, এই ধারাটার অসীমতক সমষ্টি আছে কি না? অবশ্যই কিন্তু এই ধারাটার অসীমতক সমষ্টি আছে। অসীমতক সমষ্টি বলতে বোঝায়, যেমন সাপোজ আমি যে প্রথম যে পদটা আছে, 1 কে আমার কয়টা খণ্ড করতে হবে? 4টা খণ্ড করতে হবে। 1 কে যদি আমি 4টা খণ্ড করি তাহলে আমাদের 0.25 আসবে। আবার দ্বিতীয় পদ হচ্ছে আমার 1 কে 4 স্কয়ার মানে কত? 16। 1 কে যদি আমি 16টা খণ্ড করি তাহলে কিন্তু আমাদের কি আসবে না? 0.25 এর তুলনায় কিন্তু আরো অনেক কম আসবে, মানে ওটাকেও 4 খণ্ড করতে হবে, মানে 12, এখানে 6 পয়েন্ট সামথিং আসবে। যাই হোক, তাহলে দেখলেন কিন্তু অনেক কিন্তু ছোট হয়ে আসলো। আবার যখন এই 1 কে 64টা খণ্ড করব তখন কিন্তু আমার 0 পয়েন্ট সামথিং এরকম মান আসবে। 0 পয়েন্ট সামথিং বলতে 0.00 এরকম একটা মান আসবে, তারপরে একটা সংখ্যা আসবে। এরপর আমি যদি আবার 4 নাম্বার পদে যদি যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের 1/4 টু দি পাওয়ার 4, মানে 4 এর পাওয়ার 4 মানে কত? 4 এর পাওয়ার 2 মানে 16, 16 এর পাওয়ার কিন্তু আমার 2 হইতে আসবে, মানে 256। তাহলে 256 হলে কি হবে? তখন 1 কে আমার 256টা খণ্ড করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন আমি যখন এদিকে যাই তখন কিন্তু আস্তে আস্তে মানগুলো ছোট হতে আসতেছে। আমি যদি 10 নাম্বার পদের কথা চিন্তা করি,
এখানে 1, তাহলে 1/4 তাহলে এটা কতটুকু ক্ষুদ্র হবে? এটা আসলে আপনাদেরকে যদি আমি একটু বলি যে এটা আসলে আমাদের 0 আসবে, 0 এরকম একটা মান আসবে। তো যাই হোক, এক সময় এরকম ছোট হইতে হইতে এক সময় একদম 0 হয়ে যায়। তো পদ সংখ্যা যতই চলতে থাকুক না কেন, বেশি সবগুলা কিন্তু আসলে 0ই হয়। মাত্র প্রথম কয়েকটা 8, 10টা, 15টা বা 20টা পদ আছে যে কয়েকটা পদের মানে 0 থেকে বড় একটা মান আসে। এখন এই যে 10টা পদ বা সম্পূর্ণ ধারা, আমি সাপোজ এই ধারাটার যোগফল আমি সাপোজ 3 যোগ 2 যোগ 1 যোগ 0, এরপর আমি শুধু 0 যোগ করতে করতে গেলাম। আমি যদি ইনফিনিটি সংক্রান্ত মানে 1 কোটি বা 10 কোটি বা 100 কোটিটা শূন্য যদি আমি এই তিনটার সাথে যদি যোগ করি, তাহলে কি আমার এতটুকুই আসবে না? এইটুকুর যোগ ফলে কিন্তু আসবে। 1 কোটিটা আমি শূন্য যোগ করলাম এইভাবে, বা 10 কোটি বা 100 কোটি বা 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন শূন্য যদি আমি এখানে যোগ করি, তাহলেও কিন্তু আমার মান এইটুকুই আসবে, মানে 6 আসবে। তাহলে আপনারা যদি এখন একটু হলেও বুঝতে পারতেছেন বিষয়টা, যে এই প্রথম মানে সম্পূর্ণ ধারার যোগফল আমি বের করতেছি, আর এটাকে বলা হয় মানে একটা অসীম ধারার সবগুলা পদের সমষ্টি, একটা অসীম ধারা। এটার পদ সংখ্যা কোথাও শেষ হয়েছে? এটার পদ সংখ্যা কয়টা আমরা বলতে পারবো না। যে ধারার পদ সংখ্যা আমরা বলতে পারতেছি না যে এটা কত, তাহলে কিন্তু আসলে জিনিসটা কি দাঁড়াইলো? এটা একটা অসীম ধারা। এই অসীম ধারার সবগুলা পদ কিন্তু আমার 10টা বা 15টা পদের পরে সবগুলো কিন্তু আমার 0 আসতেছে, 0 আসবে। কারণ এটার মান, এটা অনেক বড় একটা সংখ্যা। এক যদি আমি এতটি খণ্ড করি, তাহলে কিন্তু 0 ছাড়া কোনো কিছু আসবে? কিছু আসবে না। আবার 1 কে ইনফিনিটি, ইনফিনিটি এটাকে বলা হয় ইনফিনিটি, ইনফিনিটি দ্বারা যদি ভাগ করি, তাহলে এটার মানও কিন্তু আমাদের 0 আসে। তার মানে আমার নিচের মানটা যত বড় হবে তত শূন্যের কাছাকাছি আসবে, এক সময় শূন্য হয়ে যাবে। তাহলে শূন্যের আগ পর্যন্ত যে মানগুলো আসলো, ওই কয়টা পদ যোগ করলে আমার আসলে কত হইতাছে, সেটাই হচ্ছে আমার অসীমতক সমষ্টি। আবার যদি আমার এরকম হইতো, দেখেন, যদি আমার আর এর মানটা যদি 1 এর থেকে ছোট না হয়ে, আর এর মান আর যদি আমার 1 এর থেকে ছোট না হয়ে 1 এর থেকে বড় হয়, তাহলে কি রকম হবে একটু খেয়াল করেন। যদি প্রথম পদ হয় 2, তাহলে হয় আমার 3, এরপরে আবার হলো 4, এরকম যদি হয়, তাহলে আস্তে আস্তে শুধু বাড়তে আসে না? আস্তে আস্তে যখন বাড়তে আসে, তখন কিন্তু আমার এই আর এর মানটা আমার কি আসতেছে, যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তার মানে আমার 1.5। তাহলে আমার 1 এর থেকে আর এর মানটা বড় হইল। এই কারণে এটার কোনো অসীমতক সমষ্টি নাই, কোনো সমষ্টি এটা আপনি বের করতে পারবেন না। কারণ এখানে যত আপনি উপর দিকে যাবেন, মানে যত পথ আপনি আগাবেন, তত আপনার শুধু কি হতে থাকবে, সংখ্যা বড় হইতে থাকবে। আবার যদি সবগুলো সমানও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি পদ সংখ্যা নির্ণয় করতে পারবেন না। যখনই আমার কেবলমাত্র আর এর মানটা 1 এর থেকে ছোট, তখনই আমার এক সময় যায় না সবগুলা পদ থেকে শুধু শূন্য হইতে আসে, সবগুলা পদ তখন শুধু শূন্য। যখন শূন্য, তখন শূন্যের আগ পর্যন্ত এখানে যে কয়টা পদ আছে, এই কয়টা পদের যোগফলই কিন্তু আমার আসলে অসীমতক সমষ্টি নির্দেশ করতেছে। আর এই অসীমতক সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অসীমতক সমষ্টি আসলে বলতে কি বোঝায়, সেটা আপনাদেরকে আমি এতক্ষণ যাবত আমি একটু আলোচনা করলাম, যাতে আপনাদের আসলে বুঝতে সুবিধা হয়। তো ওই অসীমতক সমষ্টি জিনিসটা কি আসলে, সেটা কিন্তু আপনাদেরকে আমি একটু বললাম। আর সমষ্টিটা আমরা কিভাবে নির্ণয় করব? সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি, মানে অসীমতক সমষ্টি, এটা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এ মানে হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত দেওয়া আছে আমার 1 ডিভাইডেড বাই 4, তাহলে 1 ডিভাইডেড বাই 4, 1 মাইনাস r। r এর মানটা কত? r এর মান হচ্ছে আমাদের দ্বিতীয় পদ,
ভাগ হচ্ছে প্রথম পদ। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি তাহলে 1/4 স্কয়ার এই ভাগের জায়গায় আমি গুণন দিলে এইটা হবে আমার 4, এটাতে এটা কাটলে আমার 4 আসবে, মানে 1/4 আসলো। তাহলে আমার জিনিসটা কি দাঁড়াইলো, যেটা আমার 1 এর থেকে ছোট, আর এর মান হচ্ছে 1/4। তাহলে 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 3/4, 1/4 ভাগের জায়গায় গুণন দিলে 3/4 বা 4/3। এটা কাটা গেলে আমার আসে হচ্ছে 1/3। আর এই যে ধারাটা, এটা আমার 1/3, মানে 1 এর সমান আমার হবে না। সবগুলা পদ যদি যোগ করি 1 এর থেকেও, মানে 1 এর 3/1 ভাগ, মানে 0.33 সামথিং এরকম মান আমাদের আসবে। তো যাই হোক, আমরা আরো যে একটা অসীমতক সমষ্টি আপনাদেরকে নির্ণয় করে দেখাই। 1/3 এটা আমাদের অসীমতক সমষ্টি, এটা আমাদের আনসার মিলছে। তাহলে আপনাদেরকে আমি কি কি শিখাইলাম? 1 নাম্বার হচ্ছে একটা ভগ্নাংশকে কিভাবে রূপ দিতে হয়, এরপর হচ্ছে একটা পদ সংখ্যা n তম পদ কিভাবে নির্ণয় করতে হয়, সাধারণ অনুপাত কিভাবে নির্ণয় করতে হয়, আর এটা দেখাইলাম হচ্ছে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি আপনাদেরকে আমি আরো দুই একটা দেখাই। তো যাই হোক, আমরা আরো দুই একটা অসীমতক সমষ্টি নির্ণয়ের ফর্মুলা আপনাদেরকে দেখাই। 1 + 1/3 1/9 প্লাস ডট 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 ডট। এই যে ধারাটা, এটা প্রথম পদ ভাগ দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, মানে একটা কিছুর নিচে 1 আছে, এটা দিলেও যে কথা, না দিলেও সেম কথাই। তাহলে আমার আর এর মান হচ্ছে 1/3, এর মান হচ্ছে 1। অসীমতক সমষ্টি কত? a ডিভাইডেড বাই 1 মাইনাস r, এর মান হচ্ছে 1, নিচে হচ্ছে 1 মাইনাস 1/3। 3 থেকে একমাত্র 2/3, এটা হবে 3/2। এটাই হচ্ছে আমার অসীমতক সমষ্টি, যার রেজাল্ট হচ্ছে 3/2। এই যে ধারাটা, এই ধারার অসীমতক সমষ্টি হচ্ছে 3/2। তাহলে আপনারা এখন অতি সহজে এরকম অসীমতক সমষ্টি যে নির্ণয় করা, সেগুলো আপনারা পারবেন। দেখি আরো দুই একটা টাইপ আছে কি নাই, না থাকলে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত হবে, কারণ খুব বেশি ম্যাথ দেখানো লাগে না একটা অধ্যায়। আর একটা টাইপ আপনাদের আছে, সেই টাইপটা আপনাদেরকে আমি দেখাই, টাইপ 4। এইটার মধ্যে আপনাকে বলবে হচ্ছে এরকম একটা ধারা দিবে, ধারা দিয়ে একদম অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলবে না। আপনার প্রথম 5টি পদ, প্রথম 10টি পদ, প্রথম 8টি পদ, এরকম। যেমন আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এরকম 2 + 2/3, 2/9 প্লাস ডট ডট। এই যে ধারাটা, এই ধারাটার প্রথম 5টা পদ যোগ করলে কত হবে, এটা কিন্তু আমি অতি সহজে বের করতে পারি। কিভাবে? আমার এই 4 নাম্বার পদটা হবে, আচ্ছা, প্রথম পদ 2/3, দ্বিতীয় পদ এটা 2/3 স্কয়ার, 2/3 কিউব, 2/3 এর পাওয়ার 4, এরকম কিন্তু আসবে। এবার আমি যোগ করে দিব, 3 এর পাওয়ার 4, 2 × 3 এর পাওয়ার 4
প্লাস 2 ইন্টু 3 পাওয়ার কিউব প্লাস 2 ইন্টু 3 পাওয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 প্লাস 2, এরকম কিন্তু আমাদের আসলো। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা বলতে পারি যে এটা আমাদের আনসার আসলো, বা এটা আমরা যদি উপরে করি আর নিচে যদি করি তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 242 ডিভাইডেড বাই 81। এটা আমাদের উপরে আসবে, এখানে মানটা ক্যালকুলেশন করলে 242 আসবে, আর 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81, 3 পাওয়ার 4 মানে হচ্ছে 81। তাহলে পাঁচটা পদের যোগফল আমি বের করতে পারলাম। কিন্তু এইভাবে যদি আমি করি বা এটুকু যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার একটু সমস্যা হতে পারে। এ কারণে আমি আপনাদের জন্য আরেকটা সূত্র দিব, এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন। আপনি যদি সূত্র নাও পারেন তা ওইভাবে করে আসতে পারেন, এটা করলে কিন্তু আপনার সূত্রের প্রয়োজন পড়তেছে না। তাহলে আমার কি করা লাগবে জিনিসটা, সেটা হচ্ছে 2 প্লাস 2/3 প্লাস 2/9 প্লাস ডট ডট, এটা যখন আমি সমষ্টি নির্ণয় করবো সেক্ষেত্রে আমার এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 1/3। আমরা এটা প্রথম পাঁচটা পদ, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, যখন এই r এর মানটা যদি আমার 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা হচ্ছে আমার ফর্মুলা। যখন আমাদের কি হইল জিনিসটা, r এর মানটা হবে 1 এর থেকে ছোট, তখন আমার এটা হচ্ছে যোগফল নির্ণয়ের ফর্মুলা। তাহলে a হচ্ছে 2 1 মাইনাস r, r এর পাওয়ার n, n বলতে এখানে কয়টা পদের সমষ্টি আপনাকে নির্ণয় করতে বলছে, পাঁচটা পদ। তাহলে হলো 3 পাওয়ার 5 আসলো, আর নিচে হচ্ছে 1 মাইনাস r, r বলতে 1/3। তাহলে এটা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। 3 পাওয়ার 5 এখানে হয় 3 পাওয়ার 5 মাইনাস 1, আর নিচে হয় হচ্ছে 2/3। তাহলে এখানে যদি আমি একটু করি, 2 into 3 power 5 minus 1 divided by 3 power 5, আর এই যে ভাগের আমি গুণন দিলাম, 3 গেল উপরে, 2 আসলো নিচে, এই 2 কাটা গেল, আর এই 3 এর সাথে কাটা গেল, এখানে 3 এর পাওয়ার 4 আসলো। তাহলে এখানে হচ্ছে 3 এর পাওয়ার 4, আর এখানে 3 এর পাওয়ার 5 থেকে আমার 1 বাদ গেল, 3 এর পাওয়ার 5 মানে হচ্ছে 243, 1 বাদ দিলে হবে আমার 242। এইভাবেও আমাদের করা যায়। তো যেভাবে আপনাদের খুশি, আপনারা যে সূত্র খুশি সেই সূত্রের সাহায্যে আপনারা করতে পারেন। তো দেখি যে আরো কোনো একটা টাইপ আছে কি নাই। আপনারা আশা করি এই ম্যাথগুলা সমাধান করতে পারবেন। আসলে এরকম আরো একটা অধ্যায় এই একটি ক্লাসে নেওয়া যাইতো, তারপরেও চাইলাম যে না, আমরা একটা ক্লাসে একটা অধ্যায় নেব। এইভাবে আর কি ক্লাসগুলা আমাদের উচ্চতর গণিতের ক্লাস, ওয়ান শর্ট এমসিকিউ, ওয়ান শর্ট সিকিউ, এই ক্লাসগুলো আপলোড হয় কখন, প্রতি বৃহস্পতিবার। যদিও আজকে লেট হয়েছে যে জগতীকরণ ক্লাস নিতে গিয়ে ইন্টারমিডিয়েটের। জগতীকরণের একটা ক্লাস গতকাল আমি নিচ্ছি, এই কারণে একদিন একটু লেট হয়েছে, তা না হলে আপনারা আগামী মানে গত দিন আপনারা পাওয়া যাইতেন ক্লাসটা। তাহলে আমাদের অষ্টম পদ, এনতম পদ, সপ্তম পদ, 13তম পদ, এরকম যে কোনো পদ আপনাকে বললে বা যে কোনো পদ পর্যন্ত সবগুলার যোগফল
আপনাকে বের করতে বললে সেই সবগুলা নবম পদ কত এগুলাই আপনাদেরকে আমি যে কয়েকটা জিনিস দেখাইছি এই বিষয়গুলাই আপনাদেরকে বারবার চাওয়া হচ্ছে। সাধারণ অনুপাত নির্ণয়, 14তম পদের মান কত, সাধারণ পদ কত, তম পদ কত, এই বিষয়গুলাই যা আপনাদেরকে আমি দেখাইছি 4টা টাইপের মাধ্যমে। আমি একটু দেখতেছি তো যে কি কি প্রশ্ন আসলে আসছে বোর্ড পরীক্ষায়, আর আরেকটা টাইপ ক্রিয়েট করা যায় কিনা তার দেখি যে না, এগুলোর মধ্যে থেকে আমাদের বারবার। তো আপনারা আশা করি এখন যে কোনো এমসিকিউ আদায় থেকে আসুক আপনারা দিতে পারবেন। তো অযথা ক্লাস লম্বা না করাই ভালো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমরা প্রতিনিয়ত প্রতি সোমবার হচ্ছে আমাদের সাধারণ গণিতের যে এমসিকিউ ক্লাসগুলা এগুলো আপলোড হচ্ছে, আর প্রতি বৃহস্পতিবার হচ্ছে উচ্চতর গণিত। তো চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অতিরিক্ত প্র্যাকটিস করতে চান, মানে এগুলা অধ্যায়টা করার পর আপনারা সাপোজ একটা এক্সাম দিলেন বা একটা আপনাদের এক্সাম দিলে একটু ভালো হইলো, তারা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হবেন, একদম ফ্রিতে আপনারা পরীক্ষা দিয়ে নিজেকে একটু যাচাই করতে পারবেন। এবং সকল বোর্ড একদম 2015 সাল থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের যত এমসিকিউ আসছে সব দেওয়া আছে গ্রুপে, আপনারা চাইলে অ্যাড হতে পারেন। সেখানে থেকে সব প্রশ্ন এখানে টাইপ ভিত্তিক দেওয়া আছে, আপনারা ওখান থেকে যাচাই করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।